Bismillahirrahmanirrahim. My dear BCS examinees, সুপ্রিয় বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা এবং বিভিন্ন ভার্সিটিতে ভর্তিচ্ছ ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আব্দুর রহিম একাডেমিতে সুস্বাগতম। বিসিএস প্রিলিমিনারি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ডেন্টাল ভর্তি, আইবিএ বিবিএ, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ, ব্যাংকার্স রিক্রুটমেন্ট, নন ক্যাডার এক্সাম, এনটিআরসি এক্সাম সহ সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী আর কি। সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়ের সঙ্গে আলোচনা করব এবং সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়ের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে যেখান থেকে পরীক্ষায় বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি পরীক্ষা এবং বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো যেখান থেকে প্রশ্ন এসে থাকে আর কি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ, এটা থেকে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের পরীক্ষার প্রিপারেশন, অ্যাডমিশন টেস্ট বা বিসিএস প্রিলিমিনারি সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে অনেক সহায়তা করবে। তাহলে শুরু করা যাক। তাহলে আজকের টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমে যার নাম চলে আসবে সেটা সবাই আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অবশ্যই চলে আসবে। এই মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ স্বাধীনতা লাভ পর্যন্ত থেকে শুরু করে শুধু মুক্তিযুদ্ধ কেন, সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী 1975 সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিতে আসার পর থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আজীবন বাংলাদেশের জন্য অবদান রেখে গেছেন। এই জন্য তাকে জাতির জনক এবং বঙ্গবন্ধু বলা হয় আর কি, যাকে আপনারা সবাই জানেন এসব। এখন আমরা অবশ্যই তাকে দিয়ে শুরু করতে হবে। এই জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, এবং আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ, এই যে টপিকসটা আমি নির্বাচন করেছি, এখানে বিভিন্ন পরীক্ষায় বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন, বিগত যে প্রশ্নগুলো এসেছিলো এবং আসার মতো যে প্রশ্নগুলো, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো অলরেডি এসেছিলো এবং আসার মতো আর কি, সেগুলো প্রশ্ন আকারে এখানে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক ভালো লাগবে, আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর কি। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি কবে তিনি কত সালে, কত তারিখে তিনি এটা ব্যক্ত করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ব্যক্ত করেন 13 ফেব্রুয়ারি 1966 সালে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর যেটি প্রশ্ন করব, প্রশ্ন পরীক্ষা এসে থাকে, সেটা হচ্ছে যে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে? এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আর কি। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 1968 সালে জানুয়ারি মাসে। এরপরে যে প্রশ্ন, গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক কে ছিলেন? আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান। এরপরে যে প্রশ্নটা পরীক্ষায় আবার বিভিন্ন সময়ে এসে থাকে, সেটা হচ্ছে যে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয় কোন মাসে এবং কত সালে? আপনারা জানেন সাল, অবশ্যই আপনাদের জানা আছে, সেটা হলো 1968 সালে। অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয় 1968 সালে জুন মাসে।
আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি পরীক্ষায় যে প্রশ্নগুলো এখন সেগুলো হচ্ছে যে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন আসামি ছিলেন বা আসামি ছিলেন কতজন, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং আসার মতো। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন 35 জন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন, এটা অসংখ্য পরীক্ষায় এসেছিল এবং আসার মতো একটা প্রশ্ন। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় বিসিএস প্রত্যাশী বন্ধুরা, এরপরে যেটি জানতে হবে সেটা হলো আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কত তারিখে কত সালে। হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি সার্জেন্ট জহুরুল হককে কবে হত্যা করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় 15 ফেব্রুয়ারি 1969 সালে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন কত সালে কত তারিখে এবং কী কারণে। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন 25 মার্চ 1969 সালে। তিনি রাজনৈতিক সংকটের কারণে আর কি পদত্যাগ করতে বাধ্য হন। আমরা বলতে পারি যে গণ অভ্যুত্থানও আমরা বলতে পারি আর কি, গণ অভ্যুত্থানের কারণে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন, এটা রাজনৈতিক সংকট আর কি বলা হয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হন কত সালে কত তারিখে, এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হন 20 জানুয়ারি 1969 সালে। আর আপনারা জানেন যে 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস পালন করা হয়, শহীদ আসাদ দিবস পালন করা হয়, অর্থাৎ তিনি নিহত হন 20 জানুয়ারি 1969 সালে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন, এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং এটা আসার মতো একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হন কত সালে কত তারিখে। পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হন 24 জানুয়ারি 1969 সালে। এরপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে শহীদ মতিউর কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শহীদ মতিউর নবকুমার ইনস্টিটিউশনের 9ম শ্রেণীর ছাত্র ছিলেন। খুব সহজে মনে থাকবে যে নবকুমার ইনস্টিটিউশন, তার শহীদ মতিউরের ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে কোন বিদ্যালয়ের, অর্থাৎ বিদ্যালয়ের নাম হচ্ছে নবকুমার ইনস্টিটিউশন, আর তিনি হচ্ছে 9ম শ্রেণীর ছাত্র ছিলেন। আশা করি এটা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। এরপর যেটি গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে যে শহীদ ডক্টর শামসুজ্জোহা কে হত্যা করা হয়েছিল কত তারিখে কত সালে এবং কোথায়, এটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এখানে একসঙ্গে 3টা প্রশ্নের উত্তর আছে যে তাকে কত সালে তাকে হত্যা করা হয়, কোথায় হত্যা করা হয় এবং কত তারিখে আর কি। শহীদ ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয়েছিল 18 ফেব্রুয়ারি 1969 সালে। তাকে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আশা করি উত্তরটা পেয়েছেন। এরপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইয়ুব খান 25 মার্চ 1969 সালে আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন, যেটা সংক্ষেপে আমরা বলি ইয়াহিয়া খান আর কি। ইয়াহিয়া খানের সম্পূর্ণ নাম হচ্ছে যে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে কত তারিখে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা না জানলে পরীক্ষা হলে যাওয়া উচিত নয়, এটা অবশ্যই জানতে হবে। বিভিন্ন পরীক্ষায় এসেছিলো, অসংখ্যবার এসেছিলো এবং আসার মতো আর কি। সেটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা দেওয়া হয় কত তারিখে কত সালে, এটিও বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং আসার মতো। এবং এই প্রশ্নগুলো না জানলে পরীক্ষার হলে যাওয়া ঠিক না, জেনেই যাওয়া উচিত। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা দেওয়া হয় 3 মার্চ, হ্যাঁ, এটা হচ্ছে 3রা মার্চ 1971 সাল। তাহলে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা দেওয়া হয় 3রা মার্চ 1971 সালে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।
এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষণা দেন কে? এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং আসার মতো আসতেই হবে। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষণা দেন ম আব্দুর রব। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন পেয়েছিল কতটি? এটা বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং অর্থাৎ যে 1970 সালে যে সাধারণ পাকিস্তানের যে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল সেই সময়কে এখানে বলা হয়েছে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন পেয়েছিল 167টি। আচ্ছা, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নির্বাচন সংক্রান্ত, সেটা হচ্ছে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 7ই ডিসেম্বর 1970 সালে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আলোচনা ভেঙে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে আলোচনা ভেঙে দিয়ে ইয়াহিয়া খান 25শে মার্চ 1971 সালে 25শে মার্চ কালো রাত্রিতে তিনি ঢাকা ত্যাগ করেন। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতা ইশতেহার পাঠ করা হয় কত সালে, কত তারিখে, কত সালে এবং কোথায়? স্বাধীনতা ইশতেহার পাঠ করা হয় 3রা মার্চ 1971 সালে এবং এই ইশতেহার পাঠ করা হয় পল্টন ময়দানে। তাহলে স্বাধীনতা ইশতেহার পাঠ করা হয় 3রা মার্চ 1971 সাল আর পল্টন ময়দানে এটি পাঠ করা হয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করা হয় কত তারিখে, কত সালে? চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করা হয় 26 মার্চ 1971 সালে। আচ্ছা, এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে এবং কোথায় স্থাপন করা হয়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় 26শে মার্চ 1971 সালে আর এটি স্থাপন করা হয় চট্টগ্রামের কালুরঘাটে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং আসার মতো একটা প্রশ্ন। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এটা হয়েছিল 1971 সালে 19শে মার্চ। হ্যাঁ, এটা গাজীপুরে হয়েছিল অবশ্য। জি, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় কোথায় এবং কত তারিখে, কত সালে? মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় 19শে মার্চ, যেটা আমি আগে বলেছিলাম 19শে মার্চ 1971 সালে। এটা গাজীপুরে এই সশস্ত্র প্রতিরোধ গঠিত হয়েছিল আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? আপনারা জানেন যে স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর হচ্ছে প্রথম বাংলাদেশের পতাকা কবে উত্তোলন করা হয়? এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং আসার মতো একটা প্রশ্ন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সাল। আশা করি এটি বুঝতে পেরেছেন। সুপ্রিয় বিসিএস সহ অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধুরা, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন কে? এটি বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং আসার মতো একটি প্রশ্ন। সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন ম আব্দুর রব। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে কবে নিয়ে যাওয়া হয়? এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, এটা আপনারা করে দেবেন আর কি, বুঝতে পারছেন আর কি। এখানে গ্রেপ্তার বানানটা একটু ভুল আছে, সমস্যা না, এটা আশা তবে বুঝতে পেরেছেন আর কি। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় 25শে মার্চ 1971 সালের মধ্যরাতে। এরপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা মন্ত্রিসভা কবে গঠিত হয়? সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা মন্ত্রিসভা গঠিত হয় 10 এপ্রিল 1971 সাল। আপনারা জানেন যে এদিন প্রথম বাংলাদেশের স্বাধীনতা মন্ত্রিসভা গঠিত হয়, অস্থায়ী সরকার গঠিত হয়, অস্থায়ী সরকার অর্থাৎ স্বাধীনতা হয়। এই জন্য প্রশ্নটা আরও বিভিন্নভাবে এসে থাকে। সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? হ্যাঁ, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সাল। তাহলে এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে যে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা মন্ত্রিসভা কবে গঠিত হয়?
অথবা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়? উত্তরটি হবে 10 এপ্রিল 1971 সাল। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কত তারিখে এবং কত সালে? বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল 17 এপ্রিল 1971 সাল। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল কবে? বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল 1971 সাল। অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল 1971 সালে। এই 17 এপ্রিলে তারা অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে এবং বাংলাদেশকে তারা প্রজাতন্ত্র ঘোষণা করেছিল। এই জন্য বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে আর বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল কবে? এই দুইটা প্রশ্নের উত্তর হবে যে 17 এপ্রিল 1971 সাল। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল কত? এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং অনেক ভালো লেগেছে। সুপ্রিয় বিসিএস সহ অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমি দোয়া রাখি আপনারা সবাই বিসিএস ক্যাডার হন বা আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান। আমি চেষ্টা করলাম যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ সম্পর্কে কিছু প্রশ্ন এখানে আলোচনা করার জন্য। মুক্তিযুদ্ধ স্বাধীনতা লাভ সম্পর্কে আরও আমি বিভিন্ন প্রশ্ন দিয়ে ভিডিও দেবো আর কি। আর এখানে আপনাদের আসলে মূল টার্গেট হলো আমার মূল টার্গেট হলো যাতে আপনারা খুব সহজে ক্যাডার হয়ে যান। আপনারা বই পড়বেন, বইয়ের পাশাপাশি ভিডিও দেখবেন, এটা এরকে এই জন্য ভিডিও দেওয়া আর কি। আর আপনারা ভালো ভালো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ছোট বা বিভিন্ন প্রকার স্লিপ অফ টাং অথবা প্রিন্টিং মিস্টেক এগুলো হয়ে গেলে আপনারা অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, দেখবেন আর কি। এটাও আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। আর আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য সবসময় দোয়া করে থাকি। সুপ্রিয় পরীক্ষার্থী, বিশেষ অন্যান্য চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনাদের লাইক দিবেন এবং আপনাদের ভালো লাগাটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে এটা শেয়ার করে দেবেন। আর আমি এইভাবে করে সাধারণ জ্ঞান, ইংলিশ সহ বিসিএস প্রিপারেশন সহ যে কোনো চাকরি পরীক্ষা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আর কি, দেবো আর কি। ইংলিশ গ্রামারও আলোচনা করব। তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।